এসআইআর শুরু করে দিয়ে ভারতের নির্বাচন কমিশন বড় বিপদে পড়ে গেছে। প্রথমে একটি রাজ্য বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এসআইআর নিয়ে ভারতের আর কোনো বিরোধী দল কিছু বলুক বা না বলুক, তৃণমূল কংগ্রেস দলগতভাবে এসআইআর আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং বারবার সুপ্রিম কোর্টে ছুটে গেছেন। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি। কারো ওপর বিশ্বাস না রাখতে পেরে আবারও মমতা ব্যানার্জি নিজেই এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আবদার কি না, পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই 26 রাজ্য বিধানসভার ভোট করাতে হবে। 21 যেমন হয়েছে, 24 যেমন হয়েছে, সে ধরনের ভোটার তালিকা ধরে নির্বাচন চাইছে তৃণমূল, যেন মামার বাড়ির আবদার। এতেও এসআইআর আটকাতে না পেরে মমতা ব্যানার্জি ভারতের নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব তুলেছেন। এইবার বুঝি মিস্টার জ্ঞানেশ কুমারের পদ যায় আর কি। মমতা ব্যানার্জি সাধারণ পাটিগণিতের হিসাবটিও ঠিকমতো বুঝেন না। এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দলগত শক্তির অবস্থান যা আছে, তাতে কোনো দলের একক শক্তি নেই ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করানোর, কারণ তাতে 2/3 এমপির সমর্থন প্রয়োজন। আবার তৃণমূল দলের একক শক্তি নেই ইমপিচমেন্ট প্রস্তাব আনার, তাতে অন্তত পক্ষে 100 জন এমপির সমর্থন প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের মোট 40 জন এমপি নিয়ে কি ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন? ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো দলকে দেখা যাচ্ছে না। মমতার পাশেও কোনো বিরোধী দলকে দেখা যাচ্ছে না। কেউ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছেন না। মমতা ব্যানার্জি একজন চূড়ান্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী মহিলা। তিনি নিজেকে ছাড়া কাউকে বোঝেন না। ভারতের নির্বাচন কমিশন ভুলে গেছে বাঙালি একটি গোলমেলে জাতি। এখান থেকেই সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হবে। সবচেয়ে বেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকেছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের অনুকম্পায় সব জালি পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি ভারতের পার্লামেন্টে উঠেছে, বাস্তবে দেখাও যাচ্ছে তাই। কি রাজনৈতিক দলগুলির অবস্থান, কি সামাজিক ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার উদ্ভব হচ্ছে এই পশ্চিমবঙ্গে। এক বাপের 400-রও অধিক ছেলেমেয়ের তথ্য ভারতের নির্বাচন কমিশন পেয়েছে। সুপ্রিম কোর্টে মমতার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে, তাতে বিধানসভা ভিত্তিক নাম ধরে ধরে এই তথ্য প্রমাণগুলি সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির মামলা ঠুকে ভারতের নির্বাচন কমিশনকে উপকারী করেছেন। তা না হলে ভারতের নির্বাচন কমিশনকেই রাস্তা খোঁজার জন্য সুপ্রিম কোর্টে দৌড়াতে হতো। নিয়ম অনুসারে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে মমতা ব্যানার্জি কি নির্বাচন কমিশনকে ছেড়ে দেবেন? মমতা ব্যানার্জি কি এমনি দিল্লিতে কাপড়ে ছুটে গেছেন এবং লাফালাফি করছেন? মমতার পিছনে ভারত বিরোধী আন্তর্জাতিক ইসলামী শক্তি ও আমেরিকার ডিপ স্টেট তত্ত্ব কাজ করছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন, তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। 4-5 বছর আগের একটি ঘটনা স্মরণ করতে অনুরোধ করছি দর্শক। আমেরিকান স্টেটের তথ্যের জনক জর্জ সোরোজের নাম নিশ্চয়ই শুনেছেন। এই তথ্যের মাধ্যমে আমেরিকা বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের সরকার পরিবর্তন করে দিয়েছে। ভারতেও চেষ্টা করেছে। উত্তর ভারতের কৃষক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি এবং মণিপুরে কুকি সন্ত্রাসের নামে ভারত ভাঙার চক্রান্ত আমরা দেখেছি। বহু আমেরিকান গুপ্তচর ধরা পড়েছে। এই সকল ঘটনা আমরা কম বেশি সকলেই জানি।
ভারত আমেরিকার সম্পর্ক যে পর্যায়ে চলে গেছে তার জন্য দায়ী এই ডিপ স্টেট তথ্য। আমেরিকা এই ডিপ স্টেট তথ্যের মাধ্যমে ভারত সরকারকেও পরিবর্তন করে বাংলাদেশের মতো তাবেদার সরকার বসাতে চাইছে। মাননীয় মোদিজিকে ডোনাল্ড ট্রাম্পের একদম পছন্দ নয়, কারণ মাননীয় মোদিজি হিমালয়ের মতন আমেরিকার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমেরিকা প্রথমে রাহুল গান্ধীকে দিয়ে এই কাজ করাতে চেষ্টা করেছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। সে এলএম শ্রীমান রাহুল গান্ধীর নেই। তারপরে আমেরিকার ডিপ স্টেট টার্গেট করেছে মমতা ব্যানার্জিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডিপ স্টেটের সদস্য মিসেস হিলারি ক্লিন্টন ভারত সফরের জন্য দিল্লি এসেছিল। তিনি দিল্লি ছাড়া আর কোথাও যাননি, শুধু কলকাতায় এসে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মিসেস হিলারি ক্লিন্টন এমনি এমনি কলকাতায় আসেননি, তার পরোক্ষ ফল এখন আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। মমতার রাগ শুধু কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর নয়, ভারত সরকারের উপর, আমাদের সেনাবাহিনী, বিএসএফ ও ভারতের সংবিধানের উপর। তিনি বিএসএফকে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেন না, ধর্ষক বলে গালাগালি পারেন। ভারতীয় বীর সেনানীদের সাফল্য তিনি চোখে দেখতে পান না, ফলস তকমা লাগিয়ে দেন। তিনি ভারতীয় আইন কানুন মানতে চান না এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে ফাইলপত্র ডাকাতি বা ছিনতাই করেন। আবার মজার ব্যাপার দেখুন, এই ভারতীয় সংবিধানের ওপর চড়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। তিনি সবসময় বাঙালি বাঙালি বলে চিৎকার পারেন, অথচ দেখুন বাড়ির বউগুলি সব অবাঙালি। অভিষেকের বউ কি বাঙালি? আমি কিন্তু প্রাদেশিকতাকে প্রমোট করছি না, বাঙালি প্রাদেশিকতাকে প্রমোট করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। ডিপ স্টেটের মমতার মতো নেত্রীদের খুবই পছন্দ, যেমন বাংলাদেশে পছন্দ ইউনূস সাহেবকে। এই কারণে মমতা ব্যানার্জির এসআইআর বিরোধিতা। মমতার এসআইআর বিরোধিতার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। এসআইআর এই প্রথম ভারতবর্ষে হচ্ছে না। 2002 সালেও এসআইআর হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে ছিল বামপন্থী সরকার, তখন তো এত চিৎকার চেঁচামেচি লম্পনজম্প দেখা যায়নি। এসআইআর শুরু কাল থেকেই মমতা ব্যানার্জির এত নাটকবাজি দেখছি। দেশে কি ভোটার তালিকার সংশোধন হবে না? ভোটার তালিকা কি ধ্রুবক যে এর সংশোধন করা যাবে না? দেশে কি কারো মৃত্যু হবে না বা নতুন জন্ম হবে না, নতুন ভোটার হবে না? এসব কী ধরনের যুক্তি? আসলে মমতা ব্যানার্জির ভয় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে। পশ্চিমবঙ্গে কত মুসলিম অনুপ্রবেশকারী আছে মমতার চেয়ে কেউ বেশি ভালো জানেন না। মমতা ক্ষমতায় থাকতেও যদি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক ইসলামী প্রভুদের কাছে মমতা কী জবাব দেবেন? বিভিন্ন ইলেকশনে জঙ্গি আন্তর্জাতিক ইসলামী শক্তি মমতার পিছনে কোটি কোটি টাকা খরচ করে কী জন্যে? এর হিসাব কি মমতা ব্যানার্জিকে দিতে হবে না? কী জন্যে সোনা বৌমা বিমানে করে টনকে টন সোনা নিয়ে ভারতে আসেন, আর এই সোনা পাঠায় কারা? এগুলো তো বুঝতে হবে। মমতার লাফানোর পিছনে আসল কারণ এটি। এছাড়া যদি আটকাতে না পারে, তাহলে কি আন্তর্জাতিক জঙ্গি ইসলামী শক্তি মমতাকে বাঁচিয়ে রাখবে? বলে না, ডাকাত দলে ঢোকা সহজ, কিন্তু জীবন নিয়ে বেরিয়ে আসা সহজ কি? দেখলাম মমতা ব্যানার্জি স্বয়ং মামলা লড়তে মাননীয় প্রধান বিচারপতি এজলাসে গিয়েছেন। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল জবাব শুনে ধন্য হই। দেখলাম আইনের কষ্টি পাথরের সওয়াল জবাব নয়, কলতলার ঝগড়া যেন সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। 5 মিনিটের জন্য বলতে উঠে আর মুখ বন্ধ করেন না। সুপ্রিম কোর্টটাকে মমতা ব্যানার্জি রাজনৈতিক প্রচারের রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছেন। মাননীয় বিচারপতিগণ বারবার মমতা ব্যানার্জিকে থামিয়ে দিলেও তিনি হাম্বল প্রেয়ার বলতেই থাকেন। তার অভিযোগ, নির্বাচন কমিশনার কেন মাইক্রো অবজারভার ও স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে।
নির্বাচন কমিশন সঠিক প্রশ্ন তুলেছেন যে রাজ্য সরকার +2 অফিসার দিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করেনি, তাই বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার ও স্পেশাল রোল অবজারভার নিয়োগ করতে হয়েছে। তখন মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারকে কত অফিসার দিয়েছেন তার তালিকা দিতে বলেছেন। এখানেই মমতা ব্যানার্জি হোঁচট খাবে, কারণ তিনি তো নির্বাচন কমিশনকে অফিসার প্রোভাইড করেননি। এখানেই আসল সত্যিটা প্রকাশ পাবে। প্রশ্ন উঠবে, আর কোনো দলকে প্রধান বিচারপতি এই সুযোগ দেবেন কি? তবে সুখের বিষয় যে মমতা ব্যানার্জি এত অর্থহীন চিৎকার করেও এসআইআর বন্ধ করার আদেশ বের করতে পারেননি বা কোনো অবজারভেশন আদায় করতে পারেননি। মমতা চিৎকারে সুপ্রিম কোর্ট কান দেননি। দেখলাম না মমতা ব্যানার্জি কোনো ল পয়েন্টে কথা বলতে। তিনি নাকি মস্ত বড় উকিল। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জি প্রচারে 100% সফল। আস্তে আস্তে এসআইআর মামলাটি বিপজ্জনক দিকে মোড় নিতে যাচ্ছে। মমতা ব্যানার্জির অ্যাটিচিউড দেখে তাই মনে হচ্ছে যে কোনো মূল্যে তিনি এসআইআর আটকাবেন, এছাড়া তার উপায়ও নেই। সঠিক মতো এসআইআর সম্পন্ন হলে 26-এ তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে মমতা ব্যানার্জি এত মরিয়া হয়ে গেছেন। মমতা ব্যানার্জির থেকে কেন্দ্রীয় বিজেপিকে শিক্ষা নিতে হবে। অনেক সময়ই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মমতা ব্যানার্জিকে ছাড় দিয়েছেন। মমতা কি বিজেপিকে রাজনীতি করার জন্য কোনো স্পেস দিয়েছে? এক কথায় উত্তর হলো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়তে গেলে বিজেপির ভাবাবলতার কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গে বিজেপিকে এগোতে হলে সংঘর্ষ করে এগিয়ে যেতে হবে। আপনারা কি বলেন? কমেন্টে বলুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।